হৃদমায়া প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম, মায়া, পর্ব 13। আসিফ বলতে বলতেই থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে। কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের ওপর কপাল ঠেকিয়ে গা ছেড়ে পড়ে রইল প্রশ্ন করার থেকে। আসিফ দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে। আতিক কিন্তু হাতে ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদের কাজ চেপে। হৃদকে স্পর্শ করে আসিফ বুঝতে পারলো হৃদের বেগতিক শরীরে তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হততম্ব আসিফ মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পারছে না বলে। আতঙ্কিত মুখ তুলে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ এখনো ঠাহর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি মায়াভাবীর মৃত্যুর বেহুশ হয়ে গেল, নাকি অতিরিক্ত উত্তেজনা হার্ট অ্যাটাক করলো? কোনটা? আচ্ছা, হৃদ ভাই কি সত্যি মেয়েটাকে পছন্দ করতো? হয়তো করতো, নয়তো কেউ যদি কাউকে পছন্দ না করেই তাহলে মানুষ তো এমনি আর এতটা দুর্বল হয় না, তাই না? তাহলে বলা যায় হৃদ ভাই ভাবিকে পছন্দ থেকে বেশি কিছু করতো, হয়তো ভালোবাসতো। নিজের চিন্তা ভাবনায় নিজেই চমকে উঠানে আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো আসিফ। হায় সর্বনাশ হয়ে যাবে যদি হৃদ মায়াকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তো। তাহলে হৃদ ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে উঠবে। কারণ হৃদ খান কারো কথা শোনার মানুষ নয়। আসিফ মনে সংকীর্ণ ভয়ে চিন্তা করে হৃদের মাকে ফোন করবে কিনা। তিনি তো বাংলাদেশে আছেন মনে হয়। আসিফকে একবার কথা বলে দেখবে, জানাবে হৃদ ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা। নাকি হৃদ ভাই রাগারাগি করবে ওনার মাকে এই বিষয়ে কিছু জানালে। আসিফ তীব্র দ্বিধায় পড়ে একটু অপেক্ষা করার চেষ্টা করলো। হৃদকে হসপিটালে নিয়ে যাবে বলে ভয়ার্ত মুখে হৃদের দিকে চাইলো। হৃদের কাঁধে হাতটা নাড়িয়ে তখনই আস্তে আস্তে হৃদকে ডাকলো ভয়ে ভয়ে। জড়সড় আসিফের অবস্থা কাহিল, বিষণ্ণ চিন্তায়। এসির মধ্যে কপালে কর্নিশ বেয়ে ঘাম ঝরঝর। বিষণ্ণ আসিফের চিন্তা আরও বেড়ে গেল যখন অনেকটা ডাকার পরেও হৃদের কোনো রেসপন্স পেল না। ভয়ার্ত আসিফ তখনই শিওর হলো যে আসলে কোনো কিছু ঠিক না। দ্রুত হৃদকে হসপিটালে শিফট করা দরকার। উত্তেজিত আসিফ যখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতা কল দিতে চাইল বডিগার্ডদের, কিন্তু তখনই মাঝে কল আসলো আরিফের। তাড়াহুড়ো কোনো কিছু না ভেবে উত্তেজিত আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো আরিফের। মায়ের খবরটা এক ফাঁকে আরিফ থেকে নিতে চাইলো, কিন্তু তার আগে ফোনের ওপাশ আরিফ সালাম দিয়ে আসিফের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি ভাই, আপনি তখন আমাকে কল দিয়েছেন, আসলে একটু ব্যস্ত ছিলাম হাসপাতালের কাজে, এর জন্য ফোনটা সাইলেন্ট ছিল, আপনার কলটাও রিসিভ করতে পারিনি। আপনি কিছু বলবেন ভাই? অস্থির আসিফ তৎক্ষণাৎ মুখ খুলে বলল, হ্যাঁ হ্যাঁ, ভাবির লাশ কি তোমরা দাফন করে ফেলেছো নাকি করবে? ফোনের ওপাশে শান্ত থাকা আরিফ হঠাৎ চমকে উঠল আসিফের মুখের ভাবির লাশের কথা শুনে। এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল, কোন ভাবির লাশ দাফন করার কথা ছিল তার। আর কার কথাই বা জিজ্ঞেস করছে আরিফকে, কে বা মারলো? তাছাড়া আরিফ জানা মতে আসিফের সম্পর্কে ভাবি হয় এমন কোনো নারীকে তো সে চেনে না। তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতায় জিজ্ঞাসা করছে? হতবাক আরিফ আসিফের কথা বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করলো, কার কথা জিজ্ঞেস করছেন ভাই? কে মারা গেছে? আমি তো কাউকে চিনতে পারছি না। আমার কথা তো কারো মৃত্যু সংবাদ আসেনি ভাই। আরিফের কথা খানিকটা চমকিত নয় আসিফ শুধরালো, মানে তুমি না বললে তুমি হাসপাতালে আছো, আর আমার কাছে খবর আসলো তোমার পরিবারে কে জানি মারা গেল আজ, এর জন্য মূলত তোমার খোঁজ খবর নিতে কল দিয়েছিলাম আর কি। না ভাই, আপনি হয়তো ভুল শুনেছেন কোথাও থেকে। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, কারো কিছু হয়নি। তবে আমি হাসপাতালে আছি কারণ আমার বোনের হবু শ্বশুর শাশুড়ি 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ওদের নিয়ে আপাতত হসপিটালে আছি। এর জন্য অবশ্য ওনারা ঠিক আছে। তবে আপনাকে যে বা যারা আমার পরিবারের সম্পর্কে বলেছে তারা হয়তো ভুল তথ্য দিয়েছে। আরিফের কথার আশার আলো জেগে উঠল আসিফের মনে। মায়ের কথা উল্লেখ করে শিওর হতে বলল, তুমি শিওর তোমার পরিবারের সবাই ভালো আছে? না মানে আমি শুনেছিলাম তোমার ছোট বোন মায়া নাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আজ সকালে। হতবাক আরিফ খানিকটা বিব্রত বোধ করলো মায়াকে নিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ শুনে। সে মাত্র কিছুক্ষণ আগে মায়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। মায়া জুই দুইজনেই চট্টগ্রামে চলে যাবে আজ রাতের ট্রেনে। এর জন্য সবকিছু বুঝিয়ে বাজিয়ে দিচ্ছে আরিফ কিভাবে কি করবে। অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছে অন্য কেউ, তাও রাজনৈতিক দলের কেউ। এমন ফাউল সংবাদগুলো কে ছড়ায় কে জানে। তারপর আবার আরিফের বোনকে নিয়ে, কিন্তু কেন? আরিফ তো রাজনৈতিক করে না, সে একজন সাধারণ মানুষ, তাহলে তার পরিবার সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে, তাও তার ছোট অবুঝ বোনকে নিয়ে? আরিফ অনেকটা নাখুশ গলায় আসিফকে শুধরিয়ে বলল, না ভাই, আমার পরিবারের সবাই ভালো আছে, আর আমার ছোট বোনও জীবিত আছে। মাত্র কিছুক্ষণ আগে কথা বললাম, আপনি ভুল শুনেছেন। আমার আরিফের কল
কেটে গেল তৎক্ষণাৎ, কারণ তাড়াহুড়ো কল কেটে দিয়ে আসিফ নিজেই। মায়া জীবিত থাকার খবরটা হৃদকে দিতে উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাজ চাপড়ে আসিফ তাড়াহুড়ো বলতে লাগলো, ভাই, ভাবির কিছু হয়নি, উনি বেঁচে আছেন। আরিফের সাথে মাত্রই আমার কথা হলো, ভাবি নাকি ঠিক আছে, নিজের বাড়িতে আছেন। ভাই, আমাদের লোক ভাবির সঠিক তথ্য জোগাড় করতে পারেনি, কোথাও ভুল করেছে ওরা। ভাই, আপনি শুনছেন? ভাই, ভাই। হৃদকে ধাক্কিয়ে যখন কোনো সাড়া শব্দ পেল না আসিফ, তখন তৎক্ষণাৎ আতঙ্কের ন্যায় কল লাগালো বডিগার্ডদের। মুহূর্তের মাঝে হৃদকে বেহুশ অবস্থায় অফিস থেকে হসপিটালে শিফট করা হলো ইমার্জেন্সিতে। দীর্ঘ সময় নিয়ে হৃদের চেক আপ করে রিপোর্ট দেখলো। ডক্টর আসিফকে জানালো অতিরিক্ত মানসিক চাপ ও টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য হৃদে হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে জায়গায়, যার জন্য বিগত কয়েক ঘন্টা ঘুমের ইনজেকশন দিয়ে যাবে হৃদের রেস্ট টাইম। তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করলে ডাক্তাররা। এত করে নেক্সট টাইমে হৃদের প্রাণঘাতীও হতে পারে বলে জানালো ডাক্তাররা। অস্থির হতবুদ্ধি আসিফ শিথিল হয়ে গেল ডাক্তারের কথায়। কী পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদখানের মতো একটা শক্তপোক্ত মানুষের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে সোজা হসপিটালে বেডে পড়ে থাকে, সেটা সত্যি আসিফের ধারণার বাইরে। সে এখনও ধারণা করতে পারছে না হৃদের ভিতরে অস্থিরতাটা। তবে আসিফ অত্যন্ত এটা বুঝতে পারে যে হৃদ খানের জীবনে মায়া নামক মেয়েটার প্রভাব অনেক জুড়েই রয়েছে। হয়তো আসিফের ধারণা নেই এতটা জুড়ে আছে। চিন্তিত আসিফ হৃদের কেবিনের সোফায় বসে থাকলো মাথা ঝুঁকে। বাইরে বডিগার্ড পাহারায়, পরিবারে কেউ আসেনি, কারণ আসিফ এখনও হৃদের পরিবারকে কাউকে জানায়নি, জানাবেও না কিছু কারণবশত। তাছাড়া ডাক্তার বলেছে রাতের মধ্যে হৃদের জ্ঞান ফিরবে। হৃদের জ্ঞান ফিরলে আসিফ কী জবাব দেবে সেটা নিয়ে আপাতত সে চিন্তিত। মানছে আসিফ একটা ভুলের জন্য তার হৃদ ভাই আজ হসপিটালে, কিন্তু এতে তো আসিফের কোনো হাত ছিল না। আসিফ তো সত্যি জানতো না সবটা বিষয়গুলো এমন বাজেভাবে ঘটে যাবে। ওদের লোক যে এতটা ভুল তথ্য নিয়ে আসবে কে জানতো। এখন আসিফের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো হৃদের জ্ঞান ফেরার পর যদি হৃদ শুনতে পায় আসিফের দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যে, তাহলে কিছু আসলে এমন কিছুই হয়নি, মায়াও সুস্থ এবং জীবিত আছে, তাহলে নিশ্চিত তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের ওপর দিয়ে হৃদকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য। তখন আসিফের কি হয়, চিন্তা আসিফের বিষণ্ণতার ঘোরের মাঝে কাটলো বিগত 8 ঘন্টা। হৃদের হুঁশ ফিরল প্রায় 8 ঘন্টা পর, তখন রাত 1টার কাটায়। হৃদের জ্ঞান ফিরতে দেখে আসিফ সুস্থির হতে গিয়েও হতে পারল না তীব্র চিন্তায়। ডক্টর হৃদের নর্মাল চেক আপ করে যেতে আসিফের ভয়ে জড়সড় অবস্থায় হৃদের দিকে তাকায় সত্যিটা বলার জন্য, কিন্তু তখন হৃদের হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠেছিল একটা সময়, যার জন্য অক্সিজেন মাস্ক লাগাতে হয়েছিল হৃদকে। দুর্বলতা এখনও, অক্সিজেনের মাস্ক দিয়ে শ্বাস টানছে হৃদ। তবে এর মধ্যে হাত পা নাড়িয়ে হৃদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ আসিফ এগিয়ে আসলো সাহায্য করতে চেয়ে, কিন্তু পথে হৃদ নিজের দুর্বল হাতে ইশারায় থামিয়ে দেয় আসিফকে এবং নিজে নিজে উঠে বসে বেডে পিঠ ঠেকিয়ে। তৎপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝুলালো। বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বেঁকে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট শব্দে বলল, গাড়ি বের কর আসিফ, আমি বের হব। চমকিত ন্যায় আসিফ শুধরালো, কেন ভাই, আপনার শরীরটা এখনও দুর্বল। তোর বাড়তি কথা বলতে বলি নাই আমি, দ্রুত গাড়ি বের করতে বলছি, আশুগঞ্জ যাব আমি। হৃদের গাড়ি বের করার কারণটা বুঝতে পেরে মুহূর্তে ভয়ে চুপসে যায় আসিফ। মায়ের খোঁজে হৃদ যে আশুগঞ্জ অবধি যেতে চায় সেটা ঠিক বুঝলো আসিফ, কিন্তু হৃদ তো আর জানে না মায়া আসলেই জীবিত আছে, মরে নাই। ভয়তো আসিফ ভয়ে ভয়ে হৃদকে মায়ের জীবিত হওয়া সত্যিটা জানালো এবং আতঙ্কের ন্যায় হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়ে আসিফ বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদের ভিতরকার অবস্থা। মায়ের জীবিত হওয়ার বিষয়টা শুনেও হৃদকে কোনো রিয়্যাক্ট করতে না দেখে আসিফ আবারও ভয় করলো হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা নিয়ে। নিশ্চয় আসিফের কপালে দুঃখ আছে, এর জন্য হৃদ হঠাৎ করে এমন গুমড়ে চুপ হয়ে আছে। শান্ত থাকা হৃদ আরও শান্ত হয়ে গেল। হঠাৎ গা ছেড়ে বালিশের মাথা ঠেকিয়ে নিশ্চল ভঙ্গিতে চোখ বন্ধ করে পড়ে রইল বেশ কিছুক্ষণ, যেন কোথাও স্বস্তির সন্ধান খুঁজে পাচ্ছে হৃদ। জড়সড় আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হঠাৎ হৃদকে শান্তি মতো শুয়ে পড়তে দেখে। আসিফের ধারণা আসলেও হয়তো হৃদ ওর কথা শুনতে পায়নি, এজন্য কিছু বলেনি। তাই আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবারও বলা। আসিফ অনেকটা রয়ে সয়ে দ্বিধা কাটিয়ে জড়সড় হয়ে কিছুক্ষণের নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকতে লাগলো পুনরায়। এবার খানিকটা উঁচু স্বরেই ডাকলো, কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকঠাক শুনতে পাচ্ছে না হাত ব্লকের জন্য। কানের সমস্যা হচ্ছে হৃদ তাই, কিন্তু আসিফকে ভুল প্রমাণিত করে তখন যখন হৃদের দক্ষ হাতে থাপ্পড় পড়ল ডান গালে। স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে হৃদের
দিকে তাকিয়ে থাকলো বোকার মতন। জীবনে এই প্রথম মারল হৃদ ভাই ওকে, তাও এত বছরের সঙ্গী হয়ে কাজ করার পর। আসিফকে ঘোরের মধ্যে ফেলে হৃদ কেবিন থেকে বের হয়ে গেল তৎক্ষণাৎ খালি পায়ে অক্সিজেন মাস্ক স্যালাইনের নল টেনে খুলে ফেলে। হৃদ এমন ক্ষোভে কোথায় গেল আসিফ জানে না, তবে সেও তৎক্ষণাৎ হৃদের পেছন পেছন ছুটলো হৃদের চলে যাওয়া দেখে গালে হাত দিয়ে। আর পেছন থেকে ডেকে উঠলো, ভাই কোথায় যাচ্ছেন আপনি? আপনি এই অসুস্থ শরীরে ডাক্তাররা বলেছে আপনাকে রেস্ট নিতে। ভাই প্লিজ যাবেন না আপনি। ভাই। হৃদ শুনল না আসিফের বারণ, বরং দুর্বল শরীরে বের হয়ে গেল তখনই হসপিটাল থেকে। চিন্তিত আসিফ সেও হৃদের পেছন পেছন দৌড়ালো গালে হাত দিয়ে। আর যাই হোক, হৃদ ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায়, তাই না? তাহলে বিপদ তো আরও বাড়বে। তাছাড়া দোষটা তো আসিফেরই ছিল বেশি। তারই আরও ভালোভাবে খোঁজ করার, খবর নেওয়ার উচিত ছিল মায়ার ভাবির সম্পর্কে। তবে আসিফের সাথে সাথে অপরাধী তো আরও একজন ছিল, যে আসিফকে এমন ভুলভাল তথ্য জোগাড় করে দিল সে। এবার তাকেও ছাড়বে না আসিফ। হৃদের পেছন পেছন যেতে যেতে আসিফ নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা থাপ্পড়টা ঠাস করে মেরে গেল। আর হুমকি ধামকি স্বরূপ এক ছুট বুঝিয়ে গেল। আসিফকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য এই থাপ্পড়টা উপযোগী ছিল সে। হতবুদ্ধি মাহফুজ সেও গালে হাত দিয়ে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকা আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়। আসিফ যা বলে তাই করতে হুঁশ তাকে। আর এর জন্য বিগত কয়েক আগে তাকে বলেছিল যে কোনো মায়া মেয়ের সম্পর্কে তথ্য জোগাড় করতে, এবং সে সেটাই করে। লোকাল লোক লাগিয়ে মায়া মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড় করেছিল মাহফুজ। কিন্তু ফাজিল ছেলেগুলো যে ওনাকে মেয়ে সম্পর্কে এমন ভুল তথ্য দেবে কে জানে। আজ মাহফুজের গালে আসিফের দেওয়া থাপ্পড়টা তাহলে ওই ছেলেগুলোর পাওনা হয়ে গেল, কারণ ওদের ভুল তথ্যের জন্যই তো মাহফুজা আসিফের হাতে শক্ত থাপ্পড় খেলো। তাই মাহফুজও ধীর মনে ঠিক করে নিল কাল সকালেই সব কয়েকটাকে একটা করে থাপ্পড় লাগাবে, শুধু আজকের থাপ্পড়ের জন্য। সকাল 6:15, সারা রাত ভর ট্রেনে জার্নি করে মাত্র চট্টগ্রামে ভাড়া বাসায় ফিরল মায়া ও জুই। সঙ্গে রয়েছে মায়ার মায়া সেলিম সাহেব। চট্টগ্রাম রেল স্টেশন থেকে মারুতপুরে মায়াদের বাসা মাত্র 20 মিনিটের রাস্তা। মায়া আর জুই যখন স্টেশনে পৌঁছায় তখন সেখানে পূর্ব থেকেই উপস্থিত ছিল মায়ার মামা সেলিম সাহেব। মূলত ওনার মায়া আর জুইকে সেফলি বাসায় পৌঁছে দিতে যাবেন সিএনজি মোড় ওনার নিজের ফ্যাক্টরিতে। ব্যবসায়িক মানুষ তিনি, তাই সময়ের পাক্কা হিসাব ওনার কাছে আছে। সকাল সকাল মায়াদের বাসা গেটের সামনে রিকশা থামতে একে একে নিজেদের ব্যাকিংপত্র নিয়ে নেমে আসলো মায়া ও জুই। অপর রিকশা থেকে সেলিম সাহেব ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসলো দুই ভাগ্নের দিকে। কাপড় চোপড় ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক, আশুগঞ্জ থেকে নিয়ে আসা এসব। সেলিম সাহেব মায়াদের রিকশা ভাড়া মিটিয়ে দিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরল বাসার পথে। পেছন পেছন জুইও হাঁটলো কিছু ব্যাগ গুছিয়ে। সবার পেছনে রয়ে গেল মায়া, যার জন্য মায়া নিজের ভাগে ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল নিজের সুবিধার্থের জন্য। এর জন্য মূলত মায়া কোমর ঝুঁকে ব্যাগগুলো একত্রে করার সময় হঠাৎ কোথা থেকে কেউ একজন মায়ের ডান হাতের বাহু হ্যাঁচকা টানে মায়া সোজা করতে করতে মায়ের মুখে অস্পষ্ট স্বরে আওড়াতে লাগলো, আরে আরে কে? বলার মাঝেই কষে থাপ্পড় বসালো মায়ের ডান গালে। হততম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছু বুঝে উঠতে পারল না আসলে মায়া সাথে কিছু, বরং তদ্দা খেয়ে যাওয়ার ন্যায় মায়ের ডান হতভম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছু বুঝে উঠতে পারল না আসলে মায়ার সাথে কিছু হয়েছে, বরং তদ্দা খেয়ে যাওয়ার ন্যায় মায়া ডানে ঝুঁকে পড়ে বাম গালে হাত ছোঁয়াতেই যাবে তখনই অপর বাহু টেনে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালে থাপড় বসালো মায়া। পরপর দুইটা থাপড়ে দাপটে মুহূর্তের মাঝে তবদা খেয়ে গেল মায়া। শরীর ঢুলিয়ে উঠে চোখ অন্ধকার দেখা দৃষ্টি তুলে কোনো রকমের সামনে তাকাতে চাইল। তখনই মায়ের হালকা আবছা দৃষ্টি ভিড়ল কারো রাগান্বিত লাল ক্ষুব্ধ মুখোদয়। মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইল। পুনরায় দাবাং হাতে থাপড় মায়া টনটন করে ব্যথার গালে, তাও একই ব্যক্তির থেকে। পরপর তিনবারে থাপড়ের গালে চাপা সহ নড়ে উঠল মায়া। ব্যথার কাতরে উঠে সহ্য করতে না পেরে তখনই হু করে শব্দ করে কেঁদে উঠল রাস্তায়। কে বা কারা এমন নির্দয়ভাবে মায়াকে মারছে তাও জানে না মায়া। তবে থাপড়ে দাপটে মায়া ঠিকঠাক চোখেও দেখছে না, শুধু কানে একটু করে আসছে কারো রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দ। মায়া ধরে নিল সামনের মানুষটা হয়তো এমন রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসে শব্দটা হবে। ক্রন্দনরত মায়া দুই গালে নিজের দুগাল আঁকড়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতেই মায়ের চোখে দৃষ্টি ভিড়ল হৃদের রাগান্বিত হিংস্র মুখটা।
তো বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত।